আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমরা রসায়নের ধারাবাহিক আলোচনায় আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছিলাম। ষষ্ঠ অধ্যায়ের আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত, সমতাকরণ আর লিমিটিং বিক্রিয়ক। আমি তোমাদের তার আগে একটা অঙ্ক দেখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো যে তোমাদের বইয়ের 119 পৃষ্ঠা যেটা আছে যে তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার, এখন আমি যদি সেমিমোলারের জায়গায় ডেসিমোলার দিয়ে দিই, তুমি প্রশ্নটা এরকম যে তুমি কিভাবে 200 ml ডেসিমোলার 200 ml ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তাহলে এই যে দেখো তোমার এখানে এখানে আমরা ওই সূত্র দ্বারা করব S equal to W into 100 M into V। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে V equal to 200 ml, এটা দেওয়া আছে। আবার মোলার, ডেসিমোলারে আমরা জানি যে 0.1, এক লিটারে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটা ডেসিমোলার বলা হয়। তাহলে S equal to 0.1 মোলার। তারপরে হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক M equal to কত? 106। এখন তারপরে আমরা তাহলে এখানে W আমরা যেটা নাই সেটা হলো W equal to বের করতে হবে। W সমান হচ্ছে S into M into V divided by 1000। এখন S এর মান হচ্ছে কত? 0.1 into M এর মান হচ্ছে 106 into V এর মান হচ্ছে 200, তারপরে 1000। এখানে যদি আমরা করি তাহলে 0.1 গুণ 200 গুণ 106 ডিভাইডেড বাই 1000। তাহলে 2.12 গ্রাম। ঠিক আছে, 2.12 গ্রাম সলিউশন নিয়ে আমরা এত গ্রাম কি করব যে 200 ml একটা বিকারে 2.12 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে সেখানে বাকিটুকু পানি যোগ করে দেব। 200 ml পর্যন্ত পানি যোগ করে যে সলিউশন তৈরি হবে সেটাই হচ্ছে 200 ml ডেসিমোলার সোডিয়াম কার্বনেটের সলিউশন, দ্রবণ। ঠিক আছে, এটা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার এই বিষয়ে। আমরা এখন নেক্সট টপিকসে যাব। আজকের টপিকসে সেটা হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেতের কি। স্থূল সংকেত হচ্ছে মূলত যে কোনো যৌগের পরমাণুসমূহের, কোনো যৌগের মধ্যে যে পরমাণুসমূহ আছে এদের সরলতম অনুপাত, যে কোনো যৌগের সংকেত মানে যৌগের সংকেতের মধ্যে পরমাণুসমূহ সরলতম অনুপাতটাই হচ্ছে স্থূল সংকেত। কিন্তু সঠিক পরমাণুসমূহের সঠিক সংখ্যা যে জানা যায় না, যার দ্বারা পরমাণুসমূহের সঠিক সংখ্যা জানা যায় না। যে সরল, এখানে পার্থক্যটা আমরা লিখি যে স্থূল সংকেত ও আণবিক সংকেতের পার্থক্য। স্থূল সংকেত আণবিক সংকেত। স্থূল সংকেত ও আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে যে সরলতম যে সংকেত দ্বারা যৌগের
পরমাণুসমূহের সরলতম উপাদান প্রকাশ পায়, সরলতম উপাদান প্রকাশ পায়, কিন্তু সকল পরমাণু সঠিক সংখ্যা প্রকাশ পায় না, কিন্তু পরমাণু সঠিক সংখ্যা প্রকাশ পায় না, সঠিক প্রকাশ পায় না, তাকে স্থূল সংকেত বলে। তাকে কি বলা হয়? স্থূল। আর যে সংকেত দ্বারা পরমাণু সঠিক সংখ্যা প্রকাশ করা হয়, যৌগের অণুতে বিদ্যমান পরমাণু যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুর সঠিক সংখ্যা প্রকাশ পায়, তাকে আণবিক সংকেত বলে। এখন এই যে তাহলে দেখো, এটা আমি তোমাদেরকে কি, যেমন এই যে স্থূল সংকেত বেনজিনের স্থূল সংকেত C6CH হলো বেনজিনের স্থূল সংকেত। এখন এই স্থূল সংকেত এখানে দেখো বেনজিনে এই স্থূল সংকেত CH, এখন এটা কিন্তু বেনজিনের প্রকৃত কয়টা পরমাণু আছে সেটা বোঝা যায় না, কিন্তু যখনই এটা 6 দ্বারা গুণ করা হয় C6H6, এটা হলো বেনজিন, তাহলে এটা হলো সংকেত বেনজিনের, কিন্তু এটা হলো স্থূল সংকেত। ঠিক আছে, এটা হলো স্থূল সংকেত, এটা দ্বারা সরলতম ভাবে প্রকাশ হয়। এখানে কার্বন মানে উপাদান সংখ্যা ঠিক আছে, উপাদান কার্বন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু কয়টা করে আছে সেটা বোঝা যায় না। কিন্তু এখানে উপাদানও আছে এবং সঠিক সংখ্যাও আছে সংকেতের মধ্যে। তাহলে এটা হচ্ছে স্থূল সংকেত ও আণবিক সংকেতের পার্থক্য। ঠিক আছে, মূল পার্থক্য। এটা উপাদান মূলের শতকরা ওজন হার থেকে স্থূল সংকেত পাওয়া যায়। উপাদান মূলের শতকরা ওজন হার থেকে স্থূল সংকেত পাওয়া যায়। আর এটা হচ্ছে উপাদান মূলের ওজন হার এবং আণবিক ভর থেকে স্থূল সংকেত পাওয়া যায়, শতকরা ওজন হার। আণবিক ভর থেকে আণবিক সংকেত পাওয়া যায়। আণবিক সংকেত পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে স্থূল সংকেতের ক্ষেত্রে কি হয়, স্থূল সংকেতের কখনো কখনো যোগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হয়। স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হয়। আবার কখনো এটা সাধারণত কখনো আণবিক সংকেত স্থূল সংকেতের সমান ভাগ গুণিত।
ঠিক আছে। আবার একই স্থূল সংকেত দ্বারা একাধিক যৌগ প্রকাশিত হতে পারে। একই স্থূল সংকেত দ্বারা একাধিক যৌগ প্রকাশিত হতে পারে। আর এখানে সমানতা ছাড়া সাধারণত আণবিক সংকেতের একটি যৌগের একাধিক আণবিক সংকেত নাই। সমানতা ছাড়া একটি যৌগে একাধিক আণবিক সংকেত নাই। একটি যৌগে সমানতা কি সেটা আমরা পড়ব জৈব যৌগে গিয়ে, শেষের অধ্যায়ে গিয়ে। সমানতা ছাড়া একটি যৌগের আণবিক সংকেত একাধিক আণবিক সংকেত নেই। ঠিক আছে। আর হচ্ছে স্থূল সংকেত অবশ্যই যৌগের ক্ষেত্রে হবে, স্থূল সংকেত কোনো মৌলের ক্ষেত্রে হবে না। স্থূল সংকেত সবসময় যৌগের ক্ষেত্রে, আর আণবিক সংকেত যৌগ এবং মৌল দুইটার ক্ষেত্রে হয়। স্থূল সংকেত এটা স্থূল সংকেত যৌগের ক্ষেত্রে হয়, আর আণবিক সংকেত অবশ্যই যৌগ মৌল দুইটার ক্ষেত্রে হতে পারে। যৌগ মৌল দুইটার ক্ষেত্রে হয়, যৌগ বা মৌল দুটির ক্ষেত্রে হয়, দুটির ক্ষেত্রে মৌলের সংকেত হয় আর যৌগেরও সংকেত হয়। ঠিক আছে। তো আমরা তাহলে দেখো আণবিক সংকেত ও স্থূল সংকেতের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, এটা আসি আণবিক সংকেতের স্থূল সংকেতের পার্থক্য। আমরা তাহলে এবার হচ্ছে এখানে উদাহরণ দিতে পারো যে বেনজিনের স্থূল সংকেত CH আর বেনজিনের আণবিক সংকেত C6H6। এখন এই যে এটা এরকম যে বেনজিন হলো অথবা গ্লুকোজের স্থূল সংকেত হলো CH2O আর আণবিক সংকেত হলো C6H12O6। গ্লুকোজের স্থূল সংকেত হলো CH2O, ঠিক আছে, আর আণবিক সংকেত এটা হলো গ্লুকোজ। আমরা তারপরে যাব হচ্ছে, আচ্ছা এখন এই যে কিভাবে স্থূল সংকেত আণবিক সংকেত বের করা হয় এটা খুব ইম্পর্টেন্ট, যেটা সাধারণত সৃজনশীলে আসে, সেটা এখন শিখব আমরা। স্থূল সংকেত আণবিক সংকেত কিভাবে বের করা হয়, ঠিক আছে। আমরা যদি প্রথমে যে একটি যৌগে কার্বন 40% কার্বন, তারপরে 6.68% হাইড্রোজেন এবং 53.32% অক্সিজেন আছে। যৌগটির আণবিক ভর হলো 150 হবে। আণবিক সংকেত নির্ণয় করা। যৌগটির কি আণবিক সংকেত নির্ণয় করা। ঠিক আছে। এখন দেখো এই যে, তো আমরা প্রথমে কি করব যে এখন এখানে তিনটে উপাদান আছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। দেখো তিনটা মিলে 100% হয়। এখন কোন অঙ্কে দেখা থাকবে দুইটা দেওয়া থাকবে, কার্বন এবং হাইড্রোজেন দেওয়া থাকবে
এই দুইটার পার্সেন্টেজ দেওয়া থাকবে, বলবে যে বাকিটা হলো অক্সিজেন আছে, অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া থাকবে না, তখন কি করবা দুইটা যোগ করে 100 থেকে ওই যোগফল বিয়োগ করলে বাকিটা বের করা যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে এই যে আপেক্ষিক সংখ্যা বের করব মৌলসমূহের স্থূল, এটা কিভাবে এই স্থূল সংখ্যাতে প্রথমে এই মৌলসমূহের আপেক্ষিক সংখ্যা বের করব। কার্বনের আপেক্ষিক সংখ্যা, কার্বনের আপেক্ষিক আপেক্ষিক সংখ্যা বের করে কিভাবে, যে পার্সেন্টেজকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করবে। এটা আছে 40%, 40কে পারমাণবিক ভর হলো কত, 12 দ্বারা ভাগ করলে কত হয়, 3.33। ঠিক আছে। তাহলে আপেক্ষিক সংখ্যা বের করার নিয়মটা কি, যত পার্সেন্ট দেওয়া থাকবে ওই পার্সেন্টকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 3.33 হবে। ঠিক আছে। তারপরে হলো হাইড্রোজেন এর আপেক্ষিক সংখ্যা, হাইড্রোজেনের আপেক্ষিক সংখ্যা হচ্ছে 1 আর হলো 6.68। তাহলে এটা হলো 6.68। তারপরে অক্সিজেনের আপেক্ষিক সংখ্যা, অক্সিজেন হলো 16, 53.32 ইকুয়াল টু 3.33। আচ্ছা, এই যে তাহলে আমরা আপেক্ষিক সংখ্যা বের করেছি, এখন আপেক্ষিক সংখ্যাকে কি করব, যে এখানে সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যাকে আপেক্ষিক সংখ্যা সর্বনিম্ন যেটা, সেটা দ্বারা সবগুলো আপেক্ষিক সংখ্যাকে ভাগ করে পাই। এখন সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা দ্বারা সবগুলো আপেক্ষিক সংখ্যাকে ভাগ করে পাই। এখন সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা দ্বারা সবগুলো সংখ্যাকে ভাগ করে পাই, আপেক্ষিক সংখ্যা দ্বারা সবগুলো আপেক্ষিক সংখ্যাকে ভাগ করে পাই। আপেক্ষিক সংখ্যাকে ভাগ করে কি পাই, দেখো কার্বনের ক্ষেত্রে সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা হলো 3.33 ইকুয়াল টু 1। তারপরে হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে 6.68 ইকুয়াল টু 2। তারপরে হলো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন সমান সমান 3.33 ইকুয়াল টু 1। ঠিক আছে। তাহলে এই যে আপেক্ষিক সংখ্যা দ্বারা যে ভাগ করেছি, সেটা আমরা যে কার্বনের ক্ষেত্রে 1 পেয়েছি, এটা 2 পেয়েছি, আর এটা হলো অক্সিজেনের 1 পেয়েছি। এখন এটা একটু ঝামেলা আছে এখানে, আমরা এটা যেহেতু পূর্ণ সংখ্যা পেয়েছি এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কিন্তু কখনো কখনো যে 0.5 আসে, এই ভাগ করলে সর্বনিম্ন সংখ্যা দ্বারা যদি 0.5 আসে, সেই ক্ষেত্রে তুমি এটাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে। যদি এটা 0.25 আসে, সেই ক্ষেত্রে 4 দ্বারা গুণ করে দিতে হবে। যদি 0.33 আসে, সেই ক্ষেত্রে 3 দ্বারা গুণ করে দিতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এই সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা দ্বারা যখন ভাগ করলে যে ফলটা আসবে, সেটা যদি 0.5 আসে, এখানে তো আমাদের পূর্ণ সংখ্যা আসছে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় ফ্র্যাকশন আসে, আসলে যদি 0.5 আসে, তাহলে 2 লিখবো, 2 দ্বারা গুণ করে দিব। 0.25 থাকলে 4 দ্বারা গুণ করে দিব। 0.33 থাকলে 3 দ্বারা গুণ করে দিব। এই যে এগুলো করে দিতে হবে। আর সাধারণত এই যে ফ্র্যাকশনের এখানে ফল যদি, যেমন এটা যদি 2.012 এরকম আসে, তাহলে সেটাকে 2 লিখবো, পূর্ণ সংখ্যাই লিখবো, ফ্র্যাকশন আর লিখবো না। আর যেমন 1.9598 থাকলে 2 লিখবো, এরকম। ঠিক আছে। এই যে কাছাকাছি সংখ্যায় লিখবো। তাহলে এই সুতরাং এটা স্থূল সংকেত হবে কত?
স্থূল সংকেত হবে। এখন আণবিক ভর 150 এটা মনে রাখতে হবে। স্থূল সংকেত হবে কি সেটা আমি, সুতরাং যৌগটির স্থূল সংকেত হবে, সুতরাং যৌগটির স্থূল সংকেত হবে এই যে কার্বন 1, তারপরে হাইড্রোজেন 2 আর অক্সিজেন 1, ঠিক আছে। স্থূল সংকেত হবে CH2O, CH2O। এখন আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমরা কি করব, যে আমাদের আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমরা আণবিক ভর ইকুয়াল টু এই n, এখন সুতরাং মনে করি আণবিক সংকেত যৌগটির আণবিক সংকেত এটাকে যদি এখানে আমরা জানি না কত দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাকে n ধরি, CH2n সংখ্যক n দ্বারা যদি গুণ করা হয় তাহলে সেটাকে আমরা আণবিক সংকেত পাবো। এখন এই যৌগটির আণবিক সংকেত হচ্ছে n। এখন আমরা এই n এর মান আমাদের বের করতে হবে। আমরা জানি যে এখন যৌগটির স্থূল সংকেত, আমরা যৌগটির স্থূল সংকেতের ভর নির্ণয় করি। যৌগটির স্থূল সংকেতের ভর, যৌগটির স্থূল সংকেতের ভর কত, কার্বন 12 যোগ 1 গুণ 2 যোগ 16 ইকুয়াল টু 18, 30। স্থূল সংকেতের ভর 30। এখন আমরা জানি যে আণবিক ভর ইকুয়াল টু স্থূল সংকেতের ভর গুণ n। আমরা জানি আণবিক ভর ইকুয়াল টু স্থূল সংকেতের ভর ইন্টু n। এখন বা n ইকুয়াল টু n সমান সমান নিচে যদি স্থূল সংকেতের ভর আসে, ভর, আর এটা হচ্ছে আণবিক ভর। এখন আণবিক ভর যেটা দেওয়া আছে 150, এটা প্রশ্নেই দেওয়া ছিল 150, আর স্থূল সংকেতের ভর 30 পেয়েছি। 30 পেলে সুতরাং এটা 5, 5 3 150, n ইকুয়াল টু 5। সুতরাং যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত হচ্ছে CH2O 5 ইকুয়াল টু C5H10O5। এটা হচ্ছে আণবিক সংকেত, ঠিক আছে। আমরা যৌগটির তাহলে আণবিক সংকেত বের করেছি। তাহলে এই জিনিসটা তোমাদেরকে আমি আরেকটা দিয়ে দিই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। এখন দেখো আণবিক ভর আমরা কোথায় কাজে রেখেছি, যে তাহলে স্থূল সংকেতে বের করার প্রথম নিয়মটা কি, যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে ওই পার্সেন্টেজগুলো দ্বারা প্রথমে আপেক্ষিক ভর বের করতে হবে, আপেক্ষিক সংখ্যা। প্রথমে আপেক্ষিক সংখ্যাটা কিভাবে বের করব, যে পার্সেন্টেজকে আমি আণবিক ভর দ্বারা, পারমাণবিক ভর দ্বারা, যে মূলগুলো দেওয়া থাকবে সেগুলো পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই সেটা আপেক্ষিক ভর বের হবে, আপেক্ষিক সংখ্যা বের হবে। তো সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা দ্বারা প্রত্যেকটা আপেক্ষিক সংখ্যাকে ভাগ করলে আমরা একটা যে নাম্বার পাবো, যে সংখ্যা পাবো, সেটাই হচ্ছে ওই সংখ্যাটাই হচ্ছে স্থূল সংকেতের সংখ্যা, স্থূল সংকেতের সংখ্যা। এখন এই স্থূল সংকেতের সংখ্যা দিয়ে ওগুলো দিয়ে যদি ধরো যে কার্বন আমাদের এখানে কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1টা বের হয়েছে।
এখন ওটা স্থূল সংকেত হবে। স্থূল সংকেত লেখার পরে আমরা মনে করবো যে যৌগটির আণবিক সংকেত, ওটাকে n দ্বারা গুণ করবো, আণবিক সংকেত n। এখন তারপরে স্থূল সংকেতের ভর বের করে রাখবো। বের করার পরে এরপরে আমরা জানি আণবিক ভর ইকুয়াল টু n এর মান বের করতে হবে। আণবিক ভর ইকুয়াল টু স্থূল সংকেতের ভর গুণ n। এখন n ইকুয়াল টু আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। এখন এই যে আণবিক ভর, যদি অনেক সময় আণবিক ভর দেওয়া থাকে না, সেটাতে বাষ্প ঘনত্ব দেওয়া থাকে। বাষ্প ঘনত্ব হচ্ছে, তাহলে সেটা বাষ্প ঘনত্ব d দেওয়া থাকে। তাহলে বাষ্প ঘনত্ব d যদি দেওয়া থাকে m ইকুয়াল টু 2 ইনটু d, তাহলে ওটাকে 2 দ্বারা গুণ করলে সেটা আণবিক ভর, এই m টা হলো আণবিক ভর, এই 2 দ্বারা গুণ করলে আণবিক ভর পাওয়া যাবে। ঠিক আছে, 2 দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? আণবিক ভর পাওয়া যাবে। তাহলে এটা মনে রাখবা যে বাষ্প ঘনত্বকে যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আণবিক ভরে নিতে হবে। আণবিক ভরে না নিলে সেটা করা যাবে না। ঠিক আছে, তা আচ্ছা, তা আমরা তাহলে একটা যে এইভাবে এই যৌগটা, একটি যৌগে সোডিয়াম 43.40% সোডিয়াম, 11.32% কার্বন এবং 45.28% অক্সিজেন বিদ্যমান। ঠিক আছে, যৌগটির বাষ্প ঘনত্ব যৌগটির বাষ্প ঘনত্ব 53 হলে আণবিক স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করো। 53 হলে ঠিক আছে, এটা করবা। এটা হচ্ছে SW, এটা SW বাসায় করবে এটা। তাহলে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে কি করব? প্রথমে আমরা আপেক্ষিক সংখ্যা বের করব। যে সোডিয়ামের আপেক্ষিক সংখ্যা হবে এই এটাকে সোডিয়ামের 23 দ্বারা ভাগ করতে হবে। 23 দ্বারা ভাগ করে যেতে হবে। এটাতে ভাগ করব কার্বনের আপেক্ষিক সংখ্যা 11%কে কি করব? 12 দ্বারা ভাগ করব। আর অক্সিজেনের পার্সেন্টেজকে 16 দ্বারা ভাগ করব। ভাগ করলে যেটা পাবো, যে আপেক্ষিক সংখ্যাগুলো পাবো সেগুলো এখানে লিখবো, যে সেখানে সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা কত ওটা লিখবো। লিখে বলবো যে সবগুলো আপেক্ষিক সংখ্যা দ্বারা, সর্বনিম্ন আপেক্ষিক সংখ্যা দ্বারা প্রত্যেকটা আপেক্ষিক সংখ্যাকে ভাগ করে পাই। তারপরে লিখবো সোডিয়াম সমান সমান ওই যে যত ভাগ করে যেটা পাবা সেটা সমান সমান হবে কি, সেটাই হবে যে তোমার কি স্থূল সংকেত। ঠিক আছে, সেটাই স্থূল সংকেত হবে। কথা বুঝছো? এখন এই আমরা তাহলে স্থূল সংকেত আণবিক সংকেত মোটামুটি কমপ্লিট, আমরা ভালোভাবে শিখেছি আশা করি। এখানে বাষ্প ঘনত্ব দিছে। তোমরা অবশ্যই আণবিক ভরটাকে বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করে আণবিক ভর বের করবা। আণবিক সংকেত নির্ণয় করতে হলে তো আণবিক ভর লাগবে, তাই না? n এর মান বের করতে গেলে আণবিক ভর সমান স্থূল সংকেতের ভর গুণ n। তাহলে আণবিক n ইকুয়াল টু উপরে থাকবে যে স্থূল সংকেত আণবিক ভর, নিচে হলো স্থূল সংকেত। এখন আণবিক ভর আমরা যে এখানে প্রথমে লিখব যে আণবিক ভর আমরা যেহেতু দেওয়া আছে বাষ্প ঘনত্ব এত, সুতরাং আণবিক ভর ইকুয়াল টু 2 গুণ বাষ্প ঘনত্ব, মানে 2 গুণ 53, তাহলে 106। আণবিক ভর হবে 106। ঠিক আছে, আমরা এখন লিমিটিং বিক্রিয়কটা সমতাকরণ। আচ্ছা, সমতাকরণ সেটা তোমরা ক্লাস 8এও পড়েছো। সমতাকরণ তোমাদের বইতে দেওয়া আছে,
যে কিভাবে রাসায়নিক বিক্রিয়াটা কি, যে পরিবর্তনের বৈশিষ্ট্য, নিজের বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য, নতুন ধর্ম লাভ করে যে পরিবর্তনের ফলে, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার জন্য বিভিন্ন সমীকরণ, প্রতীক, সংকেত এগুলো ব্যবহার করা হয়, সমান চিহ্ন ব্যবহার করা হয়। এই যে সমীকরণের বাম দিকে বিক্রিয়ক থাকে, ডান দিকে থাকে উৎপাদ। আর একাধিক বিক্রিয়ক থাকলে সেগুলোকে যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়, একাধিক উৎপাদ থাকলেও সেগুলোকে যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়। তারপরে হচ্ছে যে সাধারণত সমতা বিক্রিয়া দেখানো হয়, কিন্তু তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে হয়। আর সমতা যদি না করা হয় তখন তীর চিহ্ন দিয়ে লিখতে হয়, বিক্রিয়া লিখতে হয়। আর যদি সমতা করা হয় তো অবশ্যই সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। এখন এই রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, এটা তোমরা জিনিসটা সহজ, এটা আমরা আগেও তোমরা পড়েছ। সেটা হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরোকার্বনেট আর হলো HCl। সোডিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, পানি, কার্বন ডাইঅক্সাইড। এখন এই যে এটাকে কিভাবে সমতাকরণ করব, সমতাকরণের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিক্রিয়কে এবং উৎপাদে পরমাণু সংখ্যা সমান, অর্থাৎ পরমাণু সংখ্যা সমান মানে হচ্ছে তাদের পারমাণবিক ভরটা, তাদের যে পারমাণবিক ভরের সমষ্টি সমান করা, ভর সমান করা, এটি হচ্ছে সমতাকরণের মূল উদ্দেশ্য। সমতাকরণের মূল উদ্দেশ্য ভর সমান করা। এখন এই যে সমতাকরণের জন্য আমরা প্রথমে কি করব, যে পরমাণু সংখ্যা সমান আছে কিন্তু দেখো এখানে সোডিয়াম হলো 2টা, কিন্তু এখানে কয়টা, সোডিয়াম একটা, তার মানে এখানে সোডিয়াম আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। কিন্তু ক্লোরিন একটা, ক্লোরিন এখানে কয়টা, একটা, এখানে ক্লোরিন একটা, কিন্তু যখন 2 দ্বারা এটাকে গুণ করে দিই তখন ক্লোরিন কয়টা হয়ে যায়, 2টা, কিন্তু এখানে এই পাশে ক্লোরিন আবার একটা, তার মানে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। এখন 2 দ্বারা গুণ করাতে হাইড্রোজেন 2টা হয়েছে, কিন্তু এই পাশে হাইড্রোজেন 2টা আছে, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, আবার সোডিয়াম 2টা, তাহলে এখন মিলে গেছে। এখন মিলছে যে আবার অক্সিজেন 3টা, কার্বন একটা, ঠিক আছে। তাহলে গুণ করে 2 3 4 এই ধরনের সংকেতের পাশে গুণ করে সাধারণত সমতা করতে হয়। তাহলে আমি আবারও বলছি যে সমতা করার উদ্দেশ্য হচ্ছে ভরগুলো দুই পাশে সমান করা। পরমাণু সংখ্যা সমান মানেই ভর সমান, পরমাণু সংখ্যা সমান হলেই ভর সমান হয়ে যায়, ঠিক আছে। বিক্রিয়ক তাহলে এই সমান তীর চিহ্নের এই পাশে এটাকে সমান চিহ্ন দিয়েও আমরা, যেহেতু সমতাকরণ করা হয়েছে, এই এটাকে এভাবে দিতে পারি, আবার তীর চিহ্ন দিয়েও দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এইভাবেই সমতাকরণ করা হয়। আচ্ছা, এখন আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখন কিভাবে মোল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা দেখো। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, এটা আমরা কিভাবে হিসাব করব। আমরা এটা হিসাব করব কিভাবে, দেখো প্রশ্নটা হচ্ছে যে এটা ওই লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয়, যেটা 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া, তোমাদের 131 পেজে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে।
ঠিক আছে। এখন এই যে দেখো, তো আমরা জানি যে আগে রিঅ্যাকশনটা দিতে হবে। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কার সাথে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এখন দেখো এখানে আগে এটা করতে গেলে অবশ্যই সমতাকরণ করতে হবে। সমতাকরণ কি জন্য করতে হবে? তাহলে আমরা এই যে কতটুকু উৎপন্ন হয়েছে সেটা বের করতে পারবো না। এখন অক্সিজেন দুইটা, কিন্তু অক্সিজেন এখানে হলো একটা, তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে সেখানে অক্সিজেন দুইটা। এখন অক্সিজেন দুইটা হয়, কিন্তু 2 দ্বারা গুণ করাতে কি হয়, ম্যাগনেসিয়াম দুইটা হয়ে গেছে। তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই ম্যাগনেসিয়ামকে 2 দ্বারা গুণ করতে হবে, 2 ম্যাগনেসিয়াম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখন এখানে ম্যাগনেসিয়ামের হচ্ছে যে এই আগে আমরা এটা ম্যাগনেসিয়াম আণবিক পারমাণবিক ভরটা বের করি। 2 গুণ 24 ইকুয়াল টু 48, আর এটা হলো 16 গুণ 2 ইকুয়াল টু 32। এখন এই যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম উৎপন্ন করে, 80 গ্রাম। এখানে দেখো এখানে হলো 24 যোগ 16, তাহলে 40 দুগুণে 80 গ্রাম। দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে আমাদের 5 গ্রাম অক্সিজেন, 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে সেটা আমরা বের করব। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, যে এখানে বলছে যে 5 গ্রাম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখন আমাদের 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 48 ভাগের 32 গ্রাম অক্সিজেনের সাথে। এখন 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 48 32 গুণ 5। এখন এটাকে এই গুণ করলে যা হবে, 32 গুণ 5 ইকুয়াল টু 48, 3.33 গ্রাম, 33 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 5 গ্রাম বিক্রিয়া করবে 3.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের এই টোটাল এই 48 হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম, এই 48 গ্রাম হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম, 32 গ্রাম হচ্ছে 1 মোল অক্সিজেন। ঠিক আছে, এখানে যদি আমরা গ্রাম দিয়ে দিই তাহলে এটা 2 মোল হয়ে যায়, মোল সংখ্যা হয়ে যায় 2 মোল। কথা বুঝছো? গ্রাম দিলেই 2 মোল হয়ে যায়। এখানে উৎপাদেরটা প্রয়োজন না, উৎপাদের এইটা বের করার প্রয়োজন নাই, এটা এমনি বের করে রাখছি, প্রয়োজন নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন লিমিটিং বিক্রিয়ক শিখব, এটা খুবই গুরুত্বপূর্ণ, লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কটা কি, যে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা, একাধিক বিক্রিয়কের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া শুরু হয় তখন একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। একাধিক বিক্রিয়কের মধ্যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক, একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায়
তাকে বলা হয় লিমিটিং। এটারে এভাবে লিখি, বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। ঠিক আছে, একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এখন এই লিমিটিং বিক্রিয়কে আমরা জানি যে, যেমন 25 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে একটা, আমরা যদি করি যে এটা কি 25 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? বিক্রিয়া করলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং কোনটি? এখন এটা বের করতে গেলে প্রথমে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলেই তোমাকে প্রথমে রিঅ্যাকশনটা লিখতে হবে, কারণ রিঅ্যাকশন না লিখলে তো আমরা লিমিটিং বিক্রিয়ক বের করতে পারবো না। প্রথমে আমাকে বিক্রিয়া দিতে হবে, বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয় সেটা আমাকে জানতে হবে। নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এটার নাম হলো কি নাইট্রিক অক্সাইড। এখন এই নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে দেখো যে এখন এখানে 2NO 2 অনু নাইট্রিক অক্সাইড। তো এখানে প্রথমে আমাকে বিক্রিয়কের মধ্যে বিক্রিয়কগুলোর আণবিক ভর বের করতে হবে। তাহলে নাইট্রোজেন হলো কত? নাইট্রোজেন 14 দুগুণে 28। নাইট্রোজেন কত? 28। 14 গুণ 2 ইকুয়াল টু 28 গ্রাম। আর এটা হচ্ছে অক্সিজেন 16 গুণ 2 ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। এখানে লিখতে হবে যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং 25 গ্রাম 1 গ্রাম কত আর 25 গ্রাম কত? আচ্ছা, আমরা ডাইরেক্ট লিখি 25 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে, তোমরা এই যে 28 ভাগের 32 গুণ 25 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে ইয়ে করলে কত হয় দেখো, 32 গুণ 25 ডিভাইডেড বাই 28। তাহলে 28.57 গ্রাম অক্সিজেনের সাথে। এটার মানে হচ্ছে কি দেখো, 25 গ্রাম নাইট্রোজেন যখন সে বিক্রিয়া করবে দহন হবে, 25 গ্রাম নাইট্রোজেন যখন বিক্রিয়া করে অক্সিজেনের সাথে দহন হবে, তখন সেটার এই তখন তার 25 গ্রাম নাইট্রোজেনের সম্পূর্ণ দহন হতে লাগবে যে কত? 28 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, 28 গ্রাম অক্সিজেন। এই 25 গ্রাম নাইট্রোজেনের দহন হতে লাগবে যে 28 গ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে, কিন্তু অক্সিজেন আসলে হলো 20 গ্রাম। তার মানে 25 গ্রাম সম্পূর্ণ হতেই তোমার এটা প্রয়োজন হলো 28 গ্রামের প্রয়োজন, কিন্তু অক্সিজেন আছে হচ্ছে কত? 20 গ্রাম। অক্সিজেন 20 গ্রাম আছে, তার মানে অক্সিজেনটা আগে শেষ হয়ে যায়। তার এখানে সেই কারণে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে কথাটা বুঝছো? এখানে লিমিটিং বিক্রিয়ক কি, যেহেতু বলবা যে যেহেতু এই 25 গ্রাম নাইট্রোজেনের সাথে প্রয়োজন হচ্ছে 28 গ্রাম 28 এত গ্রাম অক্সিজেনের প্রয়োজন। ঠিক আছে, দহন বিক্রিয়ার সময়, কিন্তু অক্সিজেন আছে হচ্ছে 20 গ্রাম। সুতরাং অক্সিজেনটি আগে শেষ হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে অক্সিজেন আগে শেষ হওয়ার কারণে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এভাবে লিখতে হবে যে
যে এখানে দেখা যাচ্ছে, লিখবা যে এখানে দেখা যাচ্ছে 25 গ্রাম নাইট্রোজেনের সাথে 28 গ্রাম নাইট্রোজেন 28 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। 25 গ্রাম নাইট্রোজেন এর সাথে 28 দশমিক এত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তার মানে অর্থাৎ কিন্তু অক্সিজেন আছে হচ্ছে 20 গ্রাম, কিন্তু অক্সিজেন আছে 20 গ্রাম, তাই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়া হলো অক্সিজেন। তাই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হলো অক্সিজেন। তাই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হলো কি? অক্সিজেন। ঠিক আছে, এটা তাহলে মনে রাখবা যে অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়কটা ক্লিয়ার, যে দুটি বিক্রিয়কের মধ্যে তাহলে আমরা লিমিটিং বিক্রিয়া আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি। আরেকটা বিক্রিয়া হচ্ছে দেখো 10 গ্রাম সোডিয়াম HCl, 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 10 গ্রাম HCl ও 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া লিমিটিং বিক্রিয়া কোনটি? লিমিটিং বিক্রিয়া কোনটি? ঠিক আছে, তো প্রথমে আমরা করে রিঅ্যাকশন দেখাই। HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এখানে HCl এর 36.5 আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 23 প্লাস 16 প্লাস 1 40। তাহলে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং 1 গ্রাম HCl বিক্রিয়া করে 36.5 বাই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং 10 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গুণ 10। এখানে কত হয়? 40 গুণ 10 ডিভাইডেড বাই 36.5, 10.95 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তাহলে 10 গ্রাম HCl বিক্রিয়া করে 10.95 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম, 10 গ্রাম আছে। ঠিক আছে, কিন্তু এই কারণে তো যেহেতু বলবা যে যেহেতু 10 গ্রাম HCl বিক্রিয়া করে 10.95 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমাদের বিক্রিয়ায় আছে হলো 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড আগেই শেষ হয়ে যায়, আগে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অবশিষ্ট থাকে না। সুতরাং কিন্তু HCl অবশিষ্ট থেকে যায়। HCl অবশিষ্ট থেকে যাওয়ার কারণেই সুতরাং কি হয়, এখানে লিমিটিং বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। লিমিটিং বিক্রিয়া কি? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়া। তাহলে
আমরা লিমিটিং বিক্রিয়কটা মোটামুটি ভালোভাবেই জানছি, ঠিক আছে। তোমাদের এই মূল এখানে লিমিটিং বিক্রিয়কটা আসেই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, লিমিটিং বিক্রিয়ক। আর আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল আলোচনা করব, সৃজনশীল 2টা দিব আগামীকালকে নেক্সট ক্লাসে। তোমরা সৃজনশীল বলতে এখান থেকে তোমরা আশা করি এই যে আমি যে ক্লাসটা নিয়েছি, যে 2টা ক্লাস, যে 2টা ক্লাসে তোমার সৃজনশীলগুলো এভাবে এখান থেকেই হবে, এভাবেই যে অঙ্কগুলো এখান থেকে মূলত অঙ্কই বেশি হবে, অঙ্কগুলো তোমরা এভাবে বুঝছো সব। তারপরে হচ্ছে সৃজনশীলটা যে বিশেষ করে লিমিটিং বিক্রিয়কটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকবেই, এটা আশা করি বুঝেছো। তারপরে স্থূল সংকেত, আণবিক সংকেত, এটা বুঝেছো, স্থূল সংকেত আণবিক সংকেত থাকবে। তারপরে মোলার আয়তনের অঙ্কগুলো থাকবে, মোলারিটির অঙ্কগুলো, এখানে মোলারিটির অঙ্কগুলো থাকবে এরকম। তাহলে এই জাতীয় অঙ্ক প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো করে এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তো আল্লাহ হাফেজ।